শুরু করতে পারেন। This meeting is being তো দেখো, তাহলে হচ্ছে আজকে আমরা নতুন টপিক শুরু করতেছি। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে সময়ের আপেক্ষিকতা বা হচ্ছে টাইম ডাইলেশন। আর আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে লেন্থ কন্ট্রাকশন বা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন। দেখো জিনিসটা আসলে কি, আমরা হচ্ছে প্রথমে প্রমাণটা একটু দেখবো। কারণ প্রমাণটা যদি দেখাই তাহলে হচ্ছে তোমার ম্যাথ গুলো একটু ফিল করে করতে পারবা আর কি, যে কাহিনী কি হয়েছে। তো চলো আগের মতো, যে এটা হচ্ছে আমাদের একটা এস প্রাইম কাঠামো যেটা হচ্ছে ভি বেগে গতিশীল, আর এটা হচ্ছে আমার একটা এস কাঠামো যেটা হচ্ছে আমার স্থির, যেটা হচ্ছে একটা স্থির। তো দেখো এখানে আমরা যত কিছু প্রমাণ করতেছি সবগুলোর মধ্যে কিন্তু একটা কাঠামোকে স্থির ধরতেছে, আরেকটা হচ্ছে ভি সমবেগে গতিশীল। তাহলে এই কাঠামোগুলো কি, এক একটা হচ্ছে আমার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, তো এই দৈর্ঘ্যের আপেক্ষিকতার মধ্যে একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল রাখবা, যে হচ্ছে আমার এস প্রাইম কাঠামোটা কোন অক্ষ বরাবর গতিশীল হইতেছে। সেটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, নাকি জেড অক্ষ বরাবর। এই জিনিসটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে আমার এস প্রাইম কাঠামোটা কোন অক্ষ বরাবর গতিশীল হইতেছে। তো আমরা ধরে নিলাম এখানে সে এক্স অক্ষ বরাবর গতিশীল হইতেছে। আচ্ছা, ভালো কথা। তো এখন আমরা যে কাজ করলাম, যে আমাদের যে স্থির কাঠামো যেটা আছে এস কাঠামো, এটার মধ্যে হচ্ছে আমরা একটা, ধরো একটা লাঠি রাখলাম, একটা কাঠি বা একটা লাঠি চিন্তা করতে পারো, এটা হচ্ছে রাখলাম। তো লাঠিটা যেহেতু মানে খুবই নগণ্য পুরুত্বের একটা লাঠি রাখলাম, যার হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্যটা আছে, আমরা এইভাবে চিন্তা করে নিচ্ছি, যার শুধুমাত্র দৈর্ঘ্যটা এক্সিস্ট করে। আচ্ছা, তাহলে এই লাঠিটার এখানে আমি এক্স অক্ষ বরাবর এখানে একটা আমি পয়েন্ট পাবো, বা বলতে পারো ভুজ পাবো। এই যে একটু দূরত্ব হচ্ছে ভুজ, আর এখান থেকে একটু আরেকটা দূরত্ব পাবো আমরা, অর্থাৎ কাঠিটার একদম শুরুর একটা পয়েন্ট আর হচ্ছে শেষের একটা পয়েন্ট, তো দুইটা পয়েন্টে আমরা দুইটা কিন্তু ভুজ পাবো। তো আমরা ধরে নিলাম যে এস এর মধ্যে যে ব্যক্তিটা আছে তার সাপেক্ষে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরো আমরা বললাম হচ্ছে এল ওয়ান, আর এই পয়েন্টটাকে বললাম হচ্ছে এল, তার সাপেক্ষে এস এর মধ্যে যে ব্যক্তিটা আছে তার সাপেক্ষে। তো এখন এস প্রাইম কাঠামোতে যে ব্যক্তি আছে সে তো আর এল ওয়ান এল টু দেখবেন, সে তো ভিন্ন একটা পরিমাপ করবে, কারণ সে কিন্তু ভি সমবেগে গতিশীল একটা কাঠামোতে বিদ্যমান। তো আমরা ধরে নিলাম এস প্রাইম কাঠামোর যে ব্যক্তিটা আছে সে পরিমাপ করতেছে হচ্ছে ঠিক সেম জিনিসটাই, বাট এল ওয়ান প্রাইম আর হচ্ছে এল টু প্রাইম। দেখো এই লাঠিটার দুইটা, মানে একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এই দুইটা পয়েন্টকেই কোন ব্যক্তি, এস প্রাইমের যে ব্যক্তি সে পরিমাপ করতেছে কি, একটা হচ্ছে এল ওয়ান প্রাইম আর একটা হচ্ছে এল টু প্রাইম। তো আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে একটা লাইন আমি লিখে দিয়েছিলাম যে কোনো বস্তুকে আমরা যে কাঠামোতে রাখবো ওই কাঠামোতে হচ্ছে তার প্রকৃত পরিমাপটা পাওয়া যাবে। তো এইখানে যেহেতু আমরা লাঠিটাকে যেহেতু স্থির কাঠামোতে রাখছি, তার মানে প্রকৃত যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু পরিমাপ করতে পারবে এস এর ব্যক্তিটা। আর এস প্রাইমের যে ব্যক্তি সে কিন্তু প্রকৃতটা পরিমাপ করতে পারবে না, তার মেজারমেন্টে একটু ইরোর থাকবে। তো আমরা এটাকে বলবো হচ্ছে সে আপাত দৈর্ঘ্যটা হচ্ছে পরিমাপ করবে। কিন্তু আমরা যখন টাইম ডাইলেশন যখন করছিলাম সেক্ষেত্রে দেখো, আমি কিন্তু বলছিলাম যে এই যে এখানে এই যে এইটারে রাখছিলাম, মানে বস্তুটাকে বা ঘড়িটাকে রাখছিলাম কিন্তু এস প্রাইমের মধ্যে। সেই ক্ষেত্রে প্রকৃতটা পরিমাপ করতে হবে এস প্রাইমের ব্যক্তি। এই যে এখানে লিখে আছে যে ঘড়িকে যে কাঠামোতে রাখবো সেই কাঠামোতে ঘড়ির প্রকৃত সময় দেখা যাবে। তার মানে বস্তুটাকে আমি যে কাঠামোতে রাখবো ওই কাঠামো থেকে প্রকৃত সময় দেখা যাবে। তো টাইম ডাইলেশনের মধ্যে আমরা বস্তুটাকে রাখছিলাম হচ্ছে এস প্রাইম কাঠামোতে, যার ফলে এস প্রাইম কাঠামো থেকে তার প্রকৃত সময়টা পরিমাপ করা যায়, আর এস থেকে তার হচ্ছে আপাত সময়টা পরিমাপ করা যায়। এখন যেহেতু আমরা লাঠিটাকে যেহেতু আমরা এস কাঠামোতে রাখছি, তাহলে প্রকৃত দৈর্ঘ্যটা পরিমাপ করবে হচ্ছে এস এর ব্যক্তিটা, আর আপাত দৈর্ঘ্য পরিমাপ করবে হচ্ছে এস প্রাইমের ব্যক্তিটা। তো চলো এবার এখানে দেখি, এই যে দেখো প্রকৃত দৈর্ঘ্য পরিমাপ করবে কি এই ব্যক্তিটা, তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত হবে, এল টু মাইনাস হচ্ছে এল ওয়ান। তো এল টু মানে কি, এল টু মানে হচ্ছে যে এখান থেকে একটু পর্যন্ত দূরত্ব হচ্ছে এল টু, আর এখান থেকে একটু দূরত্ব হচ্ছে এল ওয়ান। তাহলে দেখো এল টু থেকে আমি যদি এল ওয়ানটা যদি বাদ দিই, এল টু থেকে এল ওয়ানটা যদি আচ্ছা দেখো এখানে আবারও বলতেছি, এল ওয়ান এল টু গুলা কি, আমার হচ্ছে ভুজ, কিন্তু ভুজের একটা বিন্দু। তো তাহলে এইটার দৈর্ঘ্যটা আমি কেমনে পাবো, এল টু থেকে আমি যদি এল ওয়ানটা যদি বাদ দেই, মানে এল টু বলতে বুঝাইতেছে হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে আমার এল টু, আর এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে এল ওয়ান। তাহলে এল টু থেকে আমি যদি এল ওয়ানটা বাদ দিই, তাই এস কাঠামোর ব্যক্তির সাপেক্ষে আমি লাঠিটার দৈর্ঘ্য পাই যাবো। আর এটাই কি হবে, প্রকৃত দৈর্ঘ্য, কারণ তার নিজের কাঠামোতে কিন্তু আছে। তো এই জন্য প্রকৃত দৈর্ঘ্য হবে এল টু মাইনাস এল ওয়ান। তো তাকে ধরো আমরা একটা স্পেশাল ভাবে নাম দিলাম, সেটা হচ্ছে কি এল নট। তাহলে এল নটটা কি নির্দেশ করবে, এল নট নির্দেশ করবে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। আর আপাত দৈর্ঘ্য পরিমাপ করবে এস প্রাইমের ব্যক্তিটা। তার জন্য কত হবে, এটা এল টু প্রাইম মাইনাস হচ্ছে এল ওয়ান প্রাইম। তো তাকে আমরা নাম দিলাম হচ্ছে এল, নাম দিলাম এল, কি মিন করবে, আপাত দৈর্ঘ্য। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখা লাগবে, এল নটটা কি জিনিস, প্রকৃত দৈর্ঘ্য, আর এলটা কি জিনিস, আপাত দৈর্ঘ্য। আর টাইম ডাইলেশনের মধ্যে আমরা প্রমাণ করছিলাম কি, টি নোটটা ছিল হচ্ছে প্রকৃত, টি নোটটা ছিল প্রকৃত যেটা গতিশীল কাঠামোতে ছিল, আর টিটা ছিল যে আপাত যেটা পৃথিবীতে ছিল। কিন্তু এখন কাহিনীটা একটু উল্টা, এখন হচ্ছে পৃথিবীতে হচ্ছে প্রকৃতটা সেটা কত, এল নট। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু টেস্ট লাগে, ভালোভাবে মনে রাখবে। পৃথিবীতে যেটা সেটা হচ্ছে এল নট এবং সেটা প্রকৃত। আর রকেটের মধ্যে যেটা বা হচ্ছে
গতিশীল কাঠামোতে যেটা, সেটা হচ্ছে এল, এবং সেটাকে বলবো হচ্ছে আমরা আপাত দৈর্ঘ্য। দুইটার মধ্যে প্যাচ লাগে না, সময় আর দৈর্ঘ্যের মধ্যে প্যাচ লাগে না। আচ্ছা, তাহলে এবার আমরা বিপরীত লরেন্জ রূপান্তর অনুযায়ী আমরা এটা জানি যে এক্স ইকুয়াল এক্স প্রাইম প্লাস বি টি প্রাইম ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই এক্স এর জায়গায় আমরা এই স্থির কাঠামোর ব্যক্তির সাপেক্ষে এল ওয়ান টা লিখলাম, এই যে জাস্ট এক্স, এই যে এক্স গুলার জায়গায় এল ওয়ান বসে যাবে, বাকি পুরোটা সেম থাকবে। তারপর হচ্ছে আমরা এল টু বসে দিলাম। এখন আমরা যদি প্রকৃত দৈর্ঘ্য যদি বের করতে চাই, সেটা কত? এল নো। এটা মানে কি এল টু মাইনাস হচ্ছে এল ওয়ান। তো আমরা এখান থেকে পাইছি এল টু পাইছি, আর এখান থেকে এল ওয়ানটা পাইছি। তো একটা থেকে আরেকটা যদি মাইনাস করি, তো একটা থেকে আরেকটা যদি মাইনাস করি, তো দেখবা তুমি এই জিনিসটা পাইবা। তো এটা একটু ক্যালকুলেশন করে নিজে নিজে দেখো, এখানে একটু ক্যালকুলেশন করবা, তাহলে দেখবা এক্সাক্ট আমার এই জিনিসটা আসবে। তো আমার কাজ হচ্ছে এই ফর্মুলাটাই হচ্ছে মনে রাখা। সেটা কি? এল নট ইকুয়াল হচ্ছে এল ইন্টু, সরি, এল নট ইকুয়াল হচ্ছে এল ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেখানে এল নটটা কি? এল নটটা হচ্ছে আমার প্রকৃত দৈর্ঘ্য, বা হচ্ছে আমি বলতে পারি স্থির কাঠামো থেকে দৈর্ঘ্য, স্থির কাঠামো থেকে পরিমাপকৃত দৈর্ঘ্য, বা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। আর এলটা কি জিনিস? এল হচ্ছে গতিশীল কাঠামো থেকে পরিমাপকৃত দৈর্ঘ্য, বা হচ্ছে আপাত দৈর্ঘ্য। তো এই জিনিসটা হচ্ছে এখানে লেখা আছে। দেখো, আমরা যদি টাইম ডাইলেশনের সূত্রটার মধ্যে যদি একটু ফিরে যাই, দেখো টাইম ডাইলেশনের সূত্রটা কিন্তু ছিল এরকম, যে টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা ছিল টাইম ডাইলেশনের মধ্যে, যেখানে আমার টি নটটা কি ছিল? টি নটটা ছিল হচ্ছে প্রকৃত সময়, এবং এই যে টি নটটা ছিল আমার এস প্রাইম কাঠামো থেকে মাপা। টি নটটা ছিল আমার এস প্রাইম কাঠামো থেকে মাপা, টিটা ছিল হচ্ছে এস কাঠামো থেকে মাপা। বাট এবার দেখো এই এই সূত্রটার মধ্যে দেখো, এল নট যেটা, সেটা কিন্তু আমার এস কাঠামো থেকে মাপা। আর এল যেটা, এই এলটা হচ্ছে আমার এস প্রাইম কাঠামো থেকে মাপা। তো এগুলো প্যাচ লাগাই না, যে দেখো দুইটা সূত্রের মধ্যে আমি আলাদা করে দিচ্ছি, প্যাচ লাগাইবে না। টি নটটা হচ্ছে প্রকৃত, টি নটটা হচ্ছে প্রকৃত এস প্রাইম থেকে মাপা, টিটা হচ্ছে আপাত এস থেকে মাপা। এল নটটা হচ্ছে প্রকৃত এস থেকে মাপা, এলটা হচ্ছে আপাত এস প্রাইম থেকে মাপা। ওকে। তো দেখো সূত্রটা, এল নট ইকুয়াল এল ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর টি এটা ছিল টি ইকুয়াল টি নট ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, তারপর এই যে আমাদের এখানে একটু লেখা আছে, দেখো এল নটটা মানে এই যে যেটা দেখলাম যে প্রকৃত বা হচ্ছে স্থির কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য, আর এলটা হচ্ছে গতিশীল কাঠামোতে পরিমাপকৃত, আচ্ছা সময় আসতে বলছি, দৈর্ঘ্য হবে, পরিমাপকৃত দৈর্ঘ্য। আচ্ছা, তো এল নটটা কিন্তু অলওয়েজ আমার এল থেকে বড় হবে। তুমি চাইলে এগুলোর মধ্যে একটু সম্পর্ক স্থাপন করে দেখতে পারো, যে এল নটের ভ্যালু কিন্তু অলওয়েজ এল থেকে বড় হবে। আচ্ছা, তো এল নটের ভ্যালু এল থেকে বড় হবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো তুমি পৃথিবী থেকে দেখতেছো হচ্ছে তোমার সামনে একটা লাঠি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন রকেট থেকে গতিশীল, অর্থাৎ আলোর কাছাকাছি বেগে একটা গতিশীল রকেট থেকে আরেকজন ব্যক্তি দেখবে, কিন্তু সে কিন্তু 10 মিটার দেখবে না, সে কিন্তু আরো ছোট দেখবে। অর্থাৎ ধরো সে 8 মিটার বা হচ্ছে 7 মিটার দেখবে, আরো ছোট দেখবে এটা। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে এটা, যে এল নটের ভ্যালুটা এল থেকে অলওয়েজ বড় হবে। অর্থাৎ আমি পৃথিবীতে থেকে যে দৈর্ঘ্যটা দেখবো, এটা হবে বড় কার সাপেক্ষে? ওই যে রকেটের মধ্যে যে ব্যক্তি থাকবে তার সাপেক্ষে। আমি যদি দেখি 10 মিটার, তাহলে রকেটে থাকা ব্যক্তি দেখবে 6-7 মিটার। ঠিক আছে, তো এই পেজটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া সময়ের না ক্ষেত্রে ভাই। তো টি টি বড় ছিল টি নোট থেকে, হ্যাঁ, টি বড় ছিল টি নোট থেকে। কিন্তু এখানে তো এল তো উপরেই আছে, তাহলে তো এল বড় হওয়ার কথা না এল নোট থেকে? না না, আমি তোমার আবারও বলতেছি, দুইটার মধ্যে প্যাচ লাগাও না, যে সময়ের হচ্ছে এক কাহিনী, দৈর্ঘ্যের হচ্ছে আরেক কাহিনী, সূত্রগুলো কিন্তু ডিফারেন্ট, পরিচয়গুলো ডিফারেন্ট, এই জন্য আমি বারবার বলতেছি এগুলোর মধ্যে প্যাচ লাগাও না। তুমি এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তুমি দেখবা যে পরের ম্যাথ গুলোতে সবগুলোতে দেখবা যে এল নটটা অলওয়েজ এল থেকে আমার বড় আসবে। ঠিক আছে, আচ্ছা ভাই। এগুলাতে প্যাচ লাগাই না। দেখো প্রমাণটার মধ্যে তুমি ভালো করে খেয়াল করো, যে সময় যখন প্রমাণ করতাম, তখন আমি এই জায়গাটার মধ্যে প্রকৃত জিনিসটা পাইতাম এস এর মধ্যে। বাট দৈর্ঘ্যের মধ্যে, প্রমাণটার মধ্যে দেখো, আমি কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি প্রকৃতটা পাবো। ঠিক আছে, তো এগুলো নিয়ে প্যাচ লাগাই না। সময়টা আগে ভালো করে পড়ো, তারপর হচ্ছে লেন্থটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে এগুলো। ঠিক আছে, প্যাচ লাগানো যাবে না, আগে পরিচয়গুলো ভালো করে ঠিক রাখবে। এর জন্য হচ্ছে আমি প্রমাণগুলো দেখাই দিচ্ছি। আমি প্রমাণ না দেখে যদি সরাসরি সূত্রতে যাইতাম, তাহলে দেখবে একদম সব ম্যাথ প্যাচ লাগে যেত। এই জন্য হচ্ছে প্রমাণগুলো দেখাই দিচ্ছি, যাতে তুমি চিত্রটা যাতে ভালো করে মনে রাখতে পারো, যে চিত্রের মধ্যে কাহিনীটা কি হচ্ছে, যে চিত্রের মধ্যে আমরা কোন জিনিসটার মধ্যে কোনটাকে প্রকৃত ধরে প্রমাণ করছিলাম, কোনটাকে আপাতত ধরে প্রমাণ করছিলাম। যেমন সময়ের মধ্যে হচ্ছে আমি এস প্রাইমটারে প্রকৃত ধরছিলাম, তারপর হচ্ছে দৈর্ঘ্যটার মধ্যে হচ্ছে আমি এসটারে প্রকৃত ধরছিলাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তুমি প্রমাণটা আগে একটু ভালো করে বুঝবো, খালি দেখবে ম্যাথ গুলো একদম ইজি হয়ে যাবে, এখানে টেস্ট টেস্ট কিছু লাগবে না। তো আমি আজকে অনেকগুলো ম্যাথ দেখাবো, আশা করি এখানে টেস্ট লাগবে না। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এই সূত্রটা মনে রাখবো, এটা কি? এল নট ইকুয়াল এল ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, এল নট কি জিনিস? স্থির কাঠামোর দৈর্ঘ্য, আর এল কি জিনিস? গতিশীল কাঠামোর দৈর্ঘ্য, গতিশীল কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য। আচ্ছা, এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমি যদি ভিটাটা যদি আলাদা করি, তাহলে আমি দেখতে পাবো এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে, যে সি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এল ডিভাইডেড হচ্ছে এল।
এল ডিভাইডেড এল নট কেন? কারণ এলটা কিন্তু ছোট, এল নটটা কিন্তু বড়। সো বড়টারে কিন্তু নিচে রাখা লাগবে, নাহলে কিন্তু এখানে নেগেটিভ ভ্যালু চলে আসবে রুটের ভিতরে, ঠিক আছে? তো এটা মনে রাখবে। আর সময়ের মধ্যে কি ছিল? সময়ের মধ্যে কিন্তু ছিল টি নট বাই টি, কারণ ওইখানে আমার টি নটটা ছোট ছিল, টিটা বড় ছিল, এই জন্য টিটা বসতো নিচে আর টি নটটা বসতো হচ্ছে উপরে। বাট দৈর্ঘ্যের ক্ষেত্রে কি, এলটা বসবে উপরে, এল নটটা বসবে হচ্ছে নিচে, কারণ এল নটটা কিন্তু এল থেকে বড়, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে মনে রাখবো আমরা এটা, আর এটা মনে রাখবো। আর হচ্ছে চিত্রটা কিন্তু মনে রাখা লাগবে, এই চিত্রের মধ্যে কাহিনী কি হয়েছে। ওকে, তো আশা করি এটা বোঝা গেছে। এখন হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে কয়েকটা ম্যাথ প্রবলেম আছে, দেখি। এখানে দেখো, এটা একদম সিম্পল একটা ম্যাথ প্রবলেম, এমসিকিউ তে আসে। দেখো কি বলা হয়েছে, গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক হলে রকেটের দ্রুতি কত? তো বলা হয়েছে গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য, তো গতিশীল যে দৈর্ঘ্য তাকে আমরা বলি কি, এল বলি। আর স্থির যে দৈর্ঘ্য তাকে বলি হচ্ছে এল। আমার এখন কি বলা হয়েছে দেখো, যে গতিশীল রকেটের দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে আমার বলা হয়েছে এখানে গতিশীল রকেটের দৈর্ঘ্যটা হচ্ছে তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, যে 12 ইকুয়াল হচ্ছে এল নট। এখন আমাকে বের করতে বলছে কি, রকেটের দ্রুতি কত। তো রকেটের দ্রুতি সরাসরি ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করি, যে সি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস, নিচে কোনটা থাকবে, এল নটটা থাকবে, উপরে থাকবে হচ্ছে এল, কারণ এল নটের ভ্যালু কিন্তু বড়, তারপর হচ্ছে স্কোয়ার। তো এখানে জাস্ট বসাই দাও, যে সি ইন্টু রুট ওভার হচ্ছে ওয়ান মাইনাস এল, মানে কি জিনিস, আচ্ছা এল এল এর মধ্যে থাকুক, এল নটের জায়গায় হচ্ছে আমি 12 বসাই দিই, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এটা কাটাকাটি করলে হোপফুলি কত আসবে, 1 - 1/4। তো এটা আসবে হচ্ছে √3 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে সি, তো মিটার পার সেকেন্ড। তো এগুলো হচ্ছে আমার এমসিকিউ টাইপের প্রবলেম, এমসিকিউ তে এগুলো অনেক বেশি আছে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট দেখো, এখানে একটা সিকিউ দেওয়া আছে। তো বলা হয়েছে শফিক এবং শাফিন দুই ভাই, যাদের বয়স যথাক্রমে 30 এবং 35 বছর, তারা 40 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশন যানে চড়ে 0.65 সি ব্যাগে, সি মানে হচ্ছে এখানে আলোর বেগটা, ব্যাগে মহাকাশ গবেষণায় গেলেন। পৃথিবীর হিসেবে তারা 25 বছর পর ফেরত এলেন। পৃথিবীতে মানুষের সর্বোচ্চ আয়ু হচ্ছে 60 বছর। স্টেশন যানে আপেক্ষিক দৈর্ঘ্য নির্ণয় করো। আপেক্ষিক দৈর্ঘ্য আপেক্ষিক দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কত। তো দেখো, তারা যখন স্টেশন জানে চড়ে যখন পৃথিবী থেকে রওনা দেয়, তখন তারা স্টেশন জানে দৈর্ঘ্যটা পাইছিল হচ্ছে 40 মিটার। তার মানে এখানে যে আমার 40 মিটারের কথা বলা হয়েছে, এটা আসলে কি, এটা আসলে হচ্ছে আমার এল নটের ভ্যালুটা দেওয়া আছে। এল নটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 40 মিটার, কারণ পৃথিবীতে থাকা অবস্থায় যে দৈর্ঘ্যটা মানে এস কাঠামোর দৈর্ঘ্যটা হচ্ছে 40 মিটার। আমার এখানে ভ্যালোসিটির কথা বলা আছে কত, 0.65 সি। আমার এখন বের করা লাগবে হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্যটা বা হচ্ছে গতিশীল কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্যটা কত। তো চলো সূত্র অ্যাপ্লাই করি। আমাদের সূত্র কি ছিল, এল নট ইকুয়াল হচ্ছে এল ডিভাইডেড √1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তো এবার হচ্ছে তুমি কি বের করবা, এবার তো এই যে এটা বের করবা, এটা বের করবা। আর দেখো এল নটের ভ্যালু আমার এখানে দেওয়া আছে হচ্ছে 40, তারপর হচ্ছে এখানে ভি এর ভ্যালুটা দেওয়া আছে 0.65 সি। তো এটা ক্যালকুলেট করে দেখবা তুমি এখান থেকে এল এর ভ্যালু, এই যে আনসারটা দেওয়া আছে এটার মধ্যে পাবে 30.4 মিটার। এটা একটু সবাই পরে ক্যালকুলেট করে দেখো, এটাই আছে সিম্পল। তুমি জাস্ট সূত্রের মধ্যে বসাই দিবে, তারপর হচ্ছে ভ্যালুটা চলে আসবে। ওকে, তাহলে এটা গেল এখান থেকে। হুম, হ্যাঁ 40 টাকা। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা হয়েছে উদ্দীপকের দুই ভাই পৃথিবীতে জীবিত অবস্থায় ফেরত আসতে পারবে কিনা। তার মানে দেখো, যে দুই ভাই যখন পৃথিবী থেকে রওনা দেয়, তাদের শফিকের বয়স হচ্ছে 30 বছর, শাফিনের বয়স হচ্ছে 35 বছর। তো এটা একটু খুব ভালোভাবে খেয়াল করো, কারণ সিকিউ কিন্তু এভাবে আসে। 2 নম্বরটা হচ্ছে আমার এখানে শফিক শফিকের বয়স ভ্রমণের পূর্বে হচ্ছে 25 বছর, সরি 25 না তো 30 বছর, 30 বছর। আর শাফিনের বয়স, শাফিন যে আছে তার বয়স হচ্ছে 35 বছর। এত ইয়ার, তো ইয়ার, আচ্ছা এটা কখন, ভ্রমণের পূর্বে, ভ্রমণের পূর্বে। আচ্ছা, তো ভ্রমণের পরের কাহিনীটা আমরা দেখি একটু, যে ভ্রমণের পরে, তো ভ্রমণের পরে শফিকের বয়স এটা কত হবে, 30 প্লাস সামথিং হবে একটা। আর শাফিনের বয়স সেটা কত হবে, সেটাও হবে আমার এখানে 35 প্লাস হচ্ছে সামথিং। আচ্ছা, এখন কত হবে আসলে। তো দেখো এখানে বলা আছে যে পৃথিবীর হিসেবে তারা 25 বছর পর ফেরত এলেন। তো পৃথিবীর হিসেবে যদি 25 বছর হয়, তার মানে এখানে আমার টি এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 25 বছর। টি এর ভ্যালু অর্থাৎ স্থির কাঠামোতে আমার কত সময় কাটছে, দ্যাট মিনস এস কাঠামোতে কত সময় কেটে গেছে, সেটাই হচ্ছে এখানে বলা আছে। তো এস কাঠামোতে যেহেতু আমার টি পরিমাণ সময় কাটছে, তো অবভিয়াসলি এস কাঠামোর রেসপেক্টে আমার এস প্রাইম কাঠামোতে টি নট পরিমাণ সময় কাটবে, অর্থাৎ গতিশীল সময়টাই তো টি নট ছিল। তাহলে শফিকের বয়স কত হবে, 30 প্লাস হচ্ছে টি নট, মানে ভ্রমণের পরে। শাফিনের বয়স কত হবে, 35।
প্লাস হচ্ছে টি নট। এখন আমাকে কোশ্চেনে বের করতে বলছে যে দুই ভাই জীবিত অবস্থায় ফেরত আসতে পারবে কিনা, এবং আবার দেখো এখানে বলা আছে পৃথিবীতে মানুষের সর্বোচ্চ আয়ু হচ্ছে 60 বছর। তার মানে আমার এখন কাজ হচ্ছে টি নোটের ভ্যালুটা বের করা। এখন এই যে টি নোটের ভ্যালু বের করার পর পুরোটার যোগফল যদি 60 থেকে যদি বেশি হয় তাহলে তারা জীবিত অবস্থায় ফিরতে পারবে না, আর 60 থেকে যদি কম হয় তাহলে তারা জীবিত অবস্থায় ফিরতে পারবে। তো চলো এখন বের করি টি নোটের ভ্যালুটা আসলে কত। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে টি নট ইকুয়াল হচ্ছে টি ইন্টু √1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তো টি মানে কত? টি মানে হচ্ছে 25 ইয়ার। কেউ একজন দেখো তো এটা কত আসে টি নোটের ভ্যালুটা। 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে আসবে 0.65, তার উপর হচ্ছে স্কোয়ার। কত আসে এটা? ভাইয়া 18.99 আসে, 99। আচ্ছা, তাহলে 19ই ধরলাম। 19। তাইলে দেখো, তাহলে তাদের ভ্রমণের পরে তাদের বয়স তাহলে কত আসবে? তাহলে তার বয়স আসবে হচ্ছে 49 বছর, আর তার বয়স কত আসবে? 49 সাথে 5 যোগ করে 54 বছর। এটা তাহলে এটা কি, এটা কিন্তু আমার দেখো লেস দেন 60, লেস দেন 60। তাহলে আমার সিদ্ধান্ত কি হবে? তারা জীবিত অবস্থায় ফিরতে পারবে। অবশ্যই কিন্তু সিদ্ধান্ত লেখা লাগবে। লাস্টের যে ঘ নাম্বার আছে এটার মধ্যে কিন্তু অবশ্যই সিদ্ধান্ত লেখা লাগে, নাহলে 1 নাম্বার কেটে দিবে। তাহলে আমি সিদ্ধান্ত কি লিখবো? জীবিত অবস্থায় ফিরতে পারবে। দেখো তো সবাই বুঝলাম কিনা এটা? জি ভাইয়া বুঝছি। নেক্সট জি দেখো, ভাইয়া। এখানে কি বলা হয়েছে, একজন মহাকাশচারী পৃথিবী হতে √3/2, মানে এখানে রুটটা কিন্তু শুধুমাত্র থ্রি এর উপরে, √3 / 2 সি বেগে নক্ষত্রের উদ্দেশ্যে ভ্রমণ করে যদি পৃথিবী হতে নক্ষত্রটি 25 আলোকবর্ষ দূরে অবস্থান করে তবে মহাকাশচারীর সাপেক্ষে তার ভ্রমণকাল কত মনে হবে? আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে দুইটা ওয়েতে সলিউশন করা যায়, তো আমি দুইটাই দেখা দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। আমি দুইটাই দেখা দিই। তো একটা হচ্ছে আমাদের মেথড 1, মেথড 1, আর এখানে হচ্ছে যে আমাদের মেথড 2। আচ্ছা, তো চলো কোশ্চেনটাকে বুঝি কি বলা হয়েছে। পৃথিবী হতে এত বেগে নক্ষত্রের উদ্দেশ্যে ভ্রমণ করে, দ্যাট মিনস এখানে ভ্যালোসিটির কথা বলা আছে, সেটা কত? √3/2 সি। আচ্ছা, যদি পৃথিবী হতে নক্ষত্রটি 25 আলোকবর্ষ দূরে অবস্থান করে, পৃথিবী হতে নক্ষত্রটা 25 আলোকবর্ষ দূরে অবস্থান করে, তার মানে কি? তার মানে হচ্ছে পৃথিবী হতে তার দূরত্বটা দেওয়া আছে, মানে পৃথিবী হতে নক্ষত্রের দূরত্বটা দেওয়া আছে, মানে হচ্ছে পৃথিবীর কাঠামো হতে বা এফ কাঠামো হতে পরিমাপকৃত দৈর্ঘ্যটা দেওয়া আছে। এই দেখো, পৃথিবী হতে নক্ষত্রটি 25 আলোকবর্ষ দূরে অবস্থান করে, তার মানে 25 আলোকবর্ষ যে দূরত্বটা সেটা কিন্তু কাউন্ট করা হয়েছে পৃথিবীতে বসে। তার মানে আমার কার ভ্যালু দেওয়া আছে যে পৃথিবী থেকে যে দৈর্ঘ্যটা সেটা কি আমার এল নট, সেটাই কত দেওয়া আছে এখানে? 25 লাইট ইয়ার, এটা দেওয়া আছে এখানে। এখন বের করতে বলছে মহাকাশচারীর সাপেক্ষে তার ভ্রমণকাল কত মনে হবে। তার মানে বের করতে বলছে মহাকাশচারীর সাপেক্ষে ভ্রমণকাল, তার মানে কি গতিশীল সময়টা, সেটা কত? টি নট, এটাই হচ্ছে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে সলিউশন করব। দেখো, একটা ওয়ে হচ্ছে আমরা প্রথমে বের করে নিব যে পৃথিবীতে কত সময় কাটছে। দ্যাট মিনস একটা ওয়ে হচ্ছে আমি টি আগে বের করব, তারপর এখান থেকে হচ্ছে আমি টি নোটটা বের করবো। আর আরেকটা ওয়ে হচ্ছে আমি আমি প্রথমে হচ্ছে গতিশীল দৈর্ঘ্যটা বের করবো, এই যে এল এর ভ্যালুটা প্রথমে বের করবো। তারপর কি কাজ করব? তারপর হচ্ছে টি নট ইকুয়াল কি হবে, যে গতিশীল সময় ইকুয়াল কি, গতিশীল দৈর্ঘ্য ডিভাইডেড হচ্ছে ভ্যালোসিটি। আমি চাইলে এটাও করতে পারবো, যে একটা কি আমি প্রথমে টি এর ভ্যালুটা বের করবো, মানে হচ্ছে পৃথিবীতে কত সময় কাটবে সেটা, সেটা থেকে হচ্ছে আমি টি নটটা বের করবো, এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, এটা তো হচ্ছে আমার এল নটের ভ্যালুটা 25 আলোকবর্ষ তো পৃথিবীর কাঠামো থেকে মাত্র। এখন গতিশীল কাঠামো থেকে কত হবে সেটা বের করবো। এখন গতিশীল কাঠামোর যে দৈর্ঘ্যটা পাবো সেটাকে যদি আমি ভ্যালোসিটি দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে হচ্ছে আমি এখানে আমার গতিশীল কাঠামোতে সময়টা কত সেটা পাই যাই। অর্থাৎ মেন হচ্ছে এস ইকুয়াল ভিটি সূত্র আছে, যেহেতু সমবেগে চলতেছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো চলো প্রথমে আমরা মেথড 1টা দেখি, যে আমরা কিভাবে টি এর ভ্যালুটা বের করতে পারি। তো টি মানে কি জিনিস? টি মানে হচ্ছে পৃথিবীর কাঠামো হতে কত সময় পরিমাপ করতেছে, দ্যাট মিনস স্থির সময়টা, মানে স্থির কাঠামো হতে সময়টা। তো আমরা এটা কিন্তু বলতে পারি যে স্থির কাঠামো হতে সময় ইকুয়াল স্থির কাঠামোর দূরত্ব ডিভাইডেড হচ্ছে ভ্যালোসিটি। এই যে দেখো, এই দুইটা সূত্র খেয়াল করো, যে পৃথিবীর কাঠামো হতে সময় ইকুয়াল পৃথিবীর কাঠামো হতে দূরত্ব ডিভাইডেড হচ্ছে ভ্যালোসিটি, আর গতিশীল কাঠামো হতে সময় ইকুয়াল গতিশীল কাঠামোর দূরত্ব ডিভাইডেড হচ্ছে ভ্যালোসিটি। আচ্ছা, তো চলো এখান থেকে হচ্ছে আমরা টি এর ভ্যালুটা বের করে ফেলি। তো এল নট মানে কত? 25 আলোকবর্ষ। তাহলে 25 ইন্টু হচ্ছে 9.46 ইন্টু হচ্ছে 10⁻15 মিটার। আর নিচে থাকলো হচ্ছে ভি, ভি মানে কত? √3/2 ইন্টু হচ্ছে 3 × 10⁸ তো এটা কত আসে দেখো তো একজন কেউ, এটা কত আসে এর ভ্যালুটা? এটা 9.1
into 10 to the power 8. 9.1 into 10 to the power 8. এত সেকেন্ড। সেকেন্ডে আসবে কারণ হচ্ছে আমরা সবগুলো এসআই এ বসাইছি। তো আমরা টি এর ভ্যালু পাই গেছি, তো এবার চলো টি নটের ভ্যালুটা বের করি। তো এবার তো একদম সিম্পল, যে টি নট মানে কি জিনিস, টি ইন্টু রুট ওভার 1 - v² / c²। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে, 9.1 ইন্টু হচ্ছে 10⁻8 ইন্টু রুট ওভার 1 - v² / c² করলে কত আসবে, এটা হচ্ছে কত 3/4 আসবে আলটিমেটলি। এখানে আসবে 3/4। তো এটা কত আসবে দেখো তো। 3 by 4.55 4. 10⁻8। আনসারটাই আসে। হ্যাঁ, 4.55 ইন্টু 10⁻8, এটা আমাদের এই প্রসেসে হইলো। হ্যাঁ ভাই, এবার চলো answer. মেথড টু তে ট্রাই করি। তো মেথড টু তে আমার প্রথমে বের করা লাগবে কি, যে হচ্ছে আমার গতিশীল দৈর্ঘ্যটা বের করা লাগবে, অর্থাৎ গতিশীল কাঠামোতে কি পরিমাণ দৈর্ঘ্য দেখতেছি। তাহলে আমার দেওয়া আছে হচ্ছে স্থির কাঠামো থেকে পরিমাপকৃত দৈর্ঘ্যটা দেওয়া আছে L0, 25 আলোক বর্ষ। পৃথিবী হতে যে দূরত্বটা পরিমাপ করছি 25 আলোক বর্ষ। এখন চলো আমাদের কাজ হচ্ছে আমরা এল এর ভ্যালুটা বের করে ফেলি। তো এল এর ভ্যালু বের করবো কই থেকে, ওই যে এই সূত্র থেকে। এই সূত্র থেকে দেখো এল সমান কত বলা যায়, L0 ইন্টু রুট ওভার 1 - v²/c²। তো চলো এইটাই করি আমরা এখন, যে এল ইকুয়াল হচ্ছে L0 রুট ওভার 1 - v² / c²। তো এখানে L0 এর ভ্যালু দেওয়া আছে 25 ইন্টু হচ্ছে 9.46 মিটারে কনভার্ট করে ফেলি, ইন্টু 10⁻15 ইন্টু হচ্ছে রুট ওভার 1 - v²/c² করলে এটা আসবে হচ্ছে 3/, এটা কত আসে দেখো তো, এল এর ভ্যালু কত আসে, 12.5 light year. 12.5 ইন্টু আচ্ছা, এটা তো গুণ দিন 9.46 into 0.8. এটা বা 1.18 into 10 to the power 17. 17 এত মিটার। আচ্ছা, তো এখন আমার কাজ কি টি নোটের ভ্যালু বের করা। তো এবার চলো টি নোটের ভ্যালু বের করি। তাহলে টি নোট সমান কত হবে, এল ডিভাইডেড হচ্ছে আমাদের কত ভি। তাহলে এবার ভ্যালু বসাই দেবো এখানে, 1.18 ইন্টু হচ্ছে 10⁻17, আর ভি মানে কত, ওই যে √3 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 3 ইন্টু 10⁻8। কত সেটা, আগেরটাই আসা উচিত। এইটাই আছে ভাই। জি ভাই, এটাই। হ্যাঁ, এটাই আসবে। তাহলে 4.55 ইন্টু হচ্ছে 10⁸ সেকেন্ড। তো দেখো আমরা কিন্তু দুইটা ওয়েতে দেখলাম। একটা হয়ে হচ্ছে আমরা প্রথমে পৃথিবীর সময়টা বার করে নিলাম, ওইখান থেকে হচ্ছে গতিশীল সময়টা বের করলাম, গতিশীল কাঠামো থেকে পরিমাপকৃত সময়টা। আরেকটা কাজ কি করলাম, যে পৃথিবী হতে পরিমাপকৃত দৈর্ঘ্য আমার দেওয়া আছে, তো ওইখান থেকে হচ্ছে আমি গতিশীল কাঠামোতে পরিমাপকৃত দৈর্ঘ্য কত হবে সেটা বের করলাম, সেইখান থেকে হচ্ছে আমি টি নোটটা বের করলাম। সবাই কি বুঝলাম দুইটা মেথড? জি ভাই। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা আসি, এবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ শুরু। দেখো এটা হচ্ছে 3 স্টার ম্যাথ, এটা একবার এনডিসি তে আসছিল, বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো কি বলা আছে, 3 মিটার দৈর্ঘ্যের কোন রড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস আগে ক্লিয়ার করি। দেখো আমি যখন প্রমাণটা যখন পড়াইতেছি, তখন কিন্তু আমি বারবার বলতেছিলাম যে দৈর্ঘ্যের আপেক্ষিকতার ক্ষেত্রে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার আমার যে এস প্রাইম কাঠামোটা কোন এক্সিস বরাবর গতিশীল হইতেছে, যে কোন এক্সিস বরাবর গতিশীল হইতেছে। আচ্ছা, তো এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে দেখো আমরা যখন গ্যালিলিও ট্রান্সফরমেশন বা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন করছিলাম, তো সেইখানে কিন্তু আমরা একটা ব্যাপার দেখছিলাম, সেটা কাহিনী সেটা কি ছিল, সেটা ছিল অনেকটা এরকম, যে আমি এখানে যদি হালকা করে একটু দেখাই, সেটা ছিল হচ্ছে দেখো, যে আমাদের এক্স অক্ষ বরাবর জিনিসপাতি চেঞ্জ হইতো, টাইম জিনিসপাতি চেঞ্জ হইতো, এক্স আর টি বরাবর চেঞ্জ হইতো। বাট গ্যালিলিয়ান আর লরেন্স দুইটার মধ্যে দেখো এরকম একটা জিনিস কিন্তু কমন ছিল। আচ্ছা, এটা দিয়ে আসলে বোঝাইটা কি, মানে হচ্ছে স্থির কাঠামো থেকে তুমি ওয়াই অক্ষ বরাবর যা যা দেখতেছো, একদম হুবহু সেম জিনিসটা মানে গতিশীল কাঠামো থেকে ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর তাই দেখতেছে। সেটার মানে কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার হচ্ছে এই ধরো হচ্ছে একটা জিনিস আছে, মানে এটার আলটিমেট কথা হচ্ছে তুমি যেই অক্ষ বরাবর গতিশীল হইবা, ওই অক্ষ বরাবরই তুমি পরিবর্তন দেখবে। মানে দেখো আমরা যখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন প্রমাণ করতেছিলাম, তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের এস প্রাইম কাঠামোটার ভ্যালোসিটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, যার ফলে সে এক্স অক্ষ বরাবর কিন্তু চেঞ্জ গুলো আসছিল। যদি ওয়াই অক্ষ বরাবর গতিশীল হইতো, সেক্ষেত্রে আমরা দেখতাম ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন আসতো। ঠিক আছে, তার মানে এখান থেকে সামারি হচ্ছে এটা, যে আমি যে অক্ষ বরাবর গতিশীল হইতেছি, আমি ওই অক্ষ বরাবরই হচ্ছে পরিবর্তন দেখতে পাবো। যেমন ধরো আমরা একটা লাঠির এক্সাম্পল যদি নিই, ধরো এ হচ্ছে একটা লাঠি, তার প্রস্থ ধরো হচ্ছে যে, একটা লাঠি বা হচ্ছে তুমি একটা আয়তক্ষেত্র চিন্তা করো, প্রস্থ ধরো হচ্ছে 2 মিটার, দৈর্ঘ্য ধরো হচ্ছে 10 মিটার। এখন তুমি যদি এই যে ধরো তোমার রকেটটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে, তাইলে তুমি 10 মিটারের মধ্যে পরিবর্তন দেখবা,
বাট 2 মিটার না, 2 মিটার কিন্তু এক্স্যাক্টলি সেমই থাকবে, 2 মিটার এক্স্যাক্টলি সেমই থাকবে। আবার তুমি যদি ধরো 2 মিটার বরাবর যদি এই যে তুমি এই দিক বরাবর যদি গতিশীল হও, তাহলে তুমি 2 মিটার মধ্যে পরিবর্তন দেখবা, বাট 10 মিটার মধ্যে কোনো পরিবর্তন দেখবা না। বুঝলাম? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এতক্ষণ তো আমি মুখের কথাই বললাম, একটু পরে প্রমাণ করে দেখাবো যে কেন হচ্ছে ওই অক্ষগুলো বরাবর পরিবর্তন হয় না। তো আপাতত একটু ধরে নাও যে আমি যেটা বললাম সেটাই সত্য, যে যে অক্ষ বরাবর গতিশীল হইতেছে সেই অক্ষ বরাবর সে পরিবর্তন দেখবে, আর যে অক্ষ বরাবর গতিশীল হইতেছে না সেই অক্ষ বরাবর সে বিন্দু বিন্দু মাত্র পরিবর্তন দেখবে না। আচ্ছা, এটার প্রমাণ একটু পরে দেখাবো। আচ্ছা, আগে হচ্ছে এই ম্যাথটা করে আসি। দেখো এটাতে কি বলা হয়েছে, 3 মিটার দৈর্ঘ্যের কোনো রড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। আচ্ছা, 0.83 বেগে কোনো পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর অগ্রসর হলে তার কাছে রডের আপাত দৈর্ঘ্য এবং এক্স অক্ষের সাথে রডের আনত কোণ কত বলে মনে হবে? আচ্ছা, তো ধরো আমরা এখানে একটা গ্রাফিক্যাল চিত্র আঁকাইলাম। তো ধরো এটা হচ্ছে আমার সেই রডটা, রডের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে 3 মিটার, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখানে কত, 30 ডিগ্রি বলা আছে। এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা ধরলাম হচ্ছে আমার 0 পয়েন্ট। এখন আমি কোন দিক বরাবর গতিশীল হয়েছি সেটা বলা আছে। দেখো এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি গতিশীল হয়েছি, তার মানে আমি হচ্ছে এই দিক বরাবর হচ্ছে গতিশীল হয়েছি, এদিক বরাবর ধরো আমি হচ্ছে ভি ভ্যালোসিটিতে গতিশীল হয়েছি। এই যে এটা ধরো হচ্ছে আমি বা পর্যবেক্ষক, আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি ভ্যালোসিটিতে গতিশীল হয়েছি। তার মানে আমি কিন্তু পরিবর্তন দেখবো শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো পরিবর্তন দেখবো না। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর কেন পরিবর্তন দেখবো না, আমি তোমার আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন হচ্ছে ধরো আহ আমাদের আমি ইয়ার কথাই যদি বলি, যে লেন্থ কন্ট্রাকশনের যে সূত্রটা ছিল সেটার কথাই যদি বলি, যে কেন হচ্ছে আমরা যে অক্ষ বরাবর গতিশীল হই ওই অক্ষ বরাবর পরিবর্তন হয়, কেন যে অক্ষ বরাবর গতিশীল হই না ওই অক্ষ বরাবর পরিবর্তন হয় না, কেন সেটা হচ্ছে দেখাইছি। দেখো, যে আমরা কিন্তু সূত্র শিখছিলাম যে এল নট ইকুয়াল এল ডিভাইডেড রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর যদি সে গতিশীল হয় তাহলে সে অবশ্যই এখানে একটা পরিবর্তন দেখবে। যদি ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে এখানে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তনই দেখবে না। আচ্ছা, এটা জিনিসটা কি একটু খেয়াল করো। দেখো, সে যদি এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয় তাইলে তার ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটা কত? ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, ধরো আমরা বললাম এক্স অক্ষ বরাবর যেহেতু গতিশীল হয়েছে তাহলে এক্স অক্ষ বরাবর তার বেগ হচ্ছে ভি, ওয়াই অক্ষ বরাবর তার বেগের উপাংশটা কত? আমরা এটা বলতে পারি কিনা যে ভি কজ 90, কারণ এখান থেকে একটু পর্যন্ত অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তো ওয়াই অক্ষ বরাবর তার বেগের উপাংশ কত? ভি কজ 90। তো ভি কজ 90 মানে কি জিনিস? জিরো। তাহলে তুমি এই জায়গার মধ্যে যদি জিরো বসাও তাহলে দেখো তো যে ওয়াই এক্সিস বরাবর তোমার এল নট যা, এল কিন্তু সেমই আসতেছে। এই যে দেখো, নিচের পুরোটা পার্ট কিন্তু আমার 1 হয়ে যাবে যদি ভি এর ভ্যালু যদি জিরো হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য আমি বলতেছি যে দেখো ওয়াই অক্ষ বরাবর এল নট যা, এলও কিন্তু তা, কারণ সে এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছে। তো তুমি যদি এক্স অক্ষ বরাবর যদি আবার ক্যালকুলেশন করতে সেক্ষেত্রে কিন্তু তুমি এল নট ইজ নট ইকুয়াল এল পাইতে, এটা পাইতে কখন? এক্স অক্ষ বরাবর যদি ক্যালকুলেশন করো। বাট দেখো, ওয়াই অক্ষ বরাবর যদি ক্যালকুলেশন করি তাহলে দুইটা ইকুয়াল আসছে। তার মানে কি, যে আমি এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হই তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর বিন্দু মাত্র পরিবর্তন দেখবো না। সবাই কি বুঝলাম এখন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথটার মধ্যে আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কাহিনীটা। এখন হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি ভ্যালোসিটিতে গতিশীল হয়েছে, তার মানে আমি পরিবর্তন দেখবো হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন দেখবো না। আচ্ছা, তো দেখো রডটা যেহেতু আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোনো জায়গাতে আছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি বরাবর আছে, তাহলে অবশ্যই তার দুইটা উপাংশ, মানে একটা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, মানে হচ্ছে ছায়া আর কি। তো ধরো আমরা উপাংশ গুলো একটু বের করে ফেলি। তো ধরো তার এটা হচ্ছে যে তার ধরো এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এটা ধরো হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো এক্স অক্ষ বরাবর উপাংশকে ধরো আমরা নাম দিলাম হচ্ছে এল এক্স, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশকে আমরা নাম দিলাম হচ্ছে, আচ্ছা এগুলো নট দিয়ে বোঝাই কারণ স্থির অবস্থার তো। তো ধরো এটাকে বলা হচ্ছে এল নট এক্স, আর এটাকে বলা হচ্ছে এল নট ওয়াই। এটা কখন? এটা হচ্ছে আমার এস কাঠামোর জিনিসপাতি, আর আমি নিজে আছি হচ্ছে এস প্রাইম কাঠামো। আচ্ছা, তো উপরের চিত্রটা হচ্ছে আমার এস এস কাঠামো থেকে আমি এটা দেখতেছি, মানে রডটা হচ্ছে 3 মিটার, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, আমি যেহেতু এস প্রাইম কাঠামোতে, সেক্ষেত্রে কিন্তু আমি এক্স অক্ষ বরাবর পরিবর্তন দেখবো, দ্যাট মিনস আমি এল এক্স একটা দেখবো। বাট আমি এল নট মানে এল ওয়াই যেটা, মানে আমি ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন দেখবো না। তার মানে এল ওয়াই ইকুয়াল কত বলা যায়? এল নট ওয়াই বলা যায়, কারণ আমি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছি, তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন দেখবো না। ঠিক আছে এটা? তো চলো এবার আমরা এল এক্স সমান তাহলে কত বলা যায়? এল এক্স সমান বলা যায় হচ্ছে এল নট এক্স।
আচ্ছা এল নট এক্স রুট ওভার 1 - v² বাই হচ্ছে c²। ঠিক আছে এটা। তাহলে এবার চলো আমাকে বের করতে বলছিল কি, যে আমি যখন গতিশীল হব সেক্ষেত্রে আমি এই অ্যাঙ্গেলটারে তো আমি 30 ডিগ্রি দেখবো না। আমি কত দেখবো সেটা জিজ্ঞেস করা হয়েছে। আর এটা এখন স্থির অবস্থায় যদি আমি পরিমাপ করি সেক্ষেত্রে আমি দেখতেছি 3 মিটার, বাট আমি যদি গতিশীল হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আর 3 মিটার দেখবো না, সেক্ষেত্রে কত দেখবো সেটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে, যে রডের দৈর্ঘ্য আর হচ্ছে অ্যাঙ্গেলটা কত দেখবো। তো আমি যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছি, তো আমি এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে ওটার মধ্যে চেঞ্জ দেখবো, অর্থাৎ এল নট এক্স এই জায়গাটার মধ্যে চেঞ্জ দেখবো। বাট ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমি কোনো চেঞ্জ দেখবো না, অর্থাৎ আমি গতিশীল অবস্থায় আমি এল নট ওয়াই দেখবো এটা। ঠিক আছে। আচ্ছা তো চলো আমি এক্স অক্ষ বরাবর কি পরিবর্তন দেখতেছি সেটাই হচ্ছে বের করে ফেলি। এল নট এক্স মানে কি জিনিস? এল নট এক্স মানে দেখো, তো 3-এর এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে? অবশ্যই 3 cos 30, কারণ থিটাটা যার সাথে সে হয় কজের উপাংশ। তার মানে এল নট এক্স এটা মানে কত হবে এখানে? 3 cos 30। আর এল নট ওয়াই যেটা, সেটা কত আসবে? 3 sin 30, 3 sin 30 ডিগ্রি। তাহলে এল নট এক্স এর জায়গায় বসাই দাও এখানে 3 cos 30 ডিগ্রি, রুট ওভার হচ্ছে 1 - v² বাই c²। 1 - v² বাই c² মানে এখানে আসবে হচ্ছে আলটিমেটলি 0.8, তার উপর হচ্ছে স্কোয়ার। এটা দেখো তো কত আসে, কেউ একজন জানাও এটার ভ্যালু কত? এটা 1.56। 1.56 এত মিটার। আর sin 30 মানে হাফ, তো এটা আসবে হচ্ছে 1.5 মিটার। ওকে। তাহলে দেখো আমি যখন গতিশীল হয়েছি তখন আমি এক্স অক্ষ বরাবর উপাংশ দেখতেছি হচ্ছে 1.56, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ দেখতেছি হচ্ছে 1.5। তার মানে আমি যদি শুরুতে বলি যে আমার যে 3 মিটারটা আছে সেটা কি, আমার এল নটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 মিটার। তাহলে আমার আমি আমি তাহলে এল কত দেখবো? এল দেখবো হচ্ছে রুট ওভার এল এক্স তার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস এল ওয়াই তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এবার দেখো তাহলে কত আসে, যে আমি আমি তো মানে স্থির অবস্থায় আমি দেখবো হচ্ছে 3 মিটার, আমি তো স্থির না, আমি তো গতিশীল, তাহলে আমি কত দেখবো? 1.56 স্কোয়ার প্লাস হচ্ছে 1.5 তার উপর স্কোয়ার। এটা কত আসে একটু জানাতো? 2.16। 2.16। 2.16 এটা। জি ভাই। ওকে। তো দেখো আমি যদি স্থির অবস্থায় থাকতে আমি দেখতাম হচ্ছে 3 মিটার, বাট আমি যখন গতিশীল হয়েছি তখন কিন্তু আর আমি 3 মিটার দেখতেছি না, আমি কত দেখতেছি? 2.16 মিটার। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে এইভাবে করানো হয়। তো আমরা হচ্ছে কি বের করলাম, যে আপাত দৈর্ঘ্যটা বের করলাম। তো এবার চলো আমরা অ্যাঙ্গেলটা বের করি। তো অ্যাঙ্গেলটা কিভাবে বের করা যায়? অ্যাঙ্গেলটা বের করবো হচ্ছে জাস্ট ট্যান থিটা দিয়ে। ঠিক আছে, আমরা জানি হচ্ছে ট্যান থিটা সমান কি লেখা যাবে এখানে, যেহেতু গতিশীল অবস্থায় তাহলে এখানে হবে এল এক্স, সরি ওয়াইটা হয় আগে, এল নট ওয়াই, আর এখানে হচ্ছে এল এক্স। সো থিটা ইকুয়াল কত আসে একটু বের করে ফেলে, ওটা কত আসে? ট্যান ইনভার্স আমার এল নট ওয়াইটা কত? 1.5, আর এটা হচ্ছে 1.56। কত আসে এটা দেখো তো? 43.88। 43.8 এত ডিগ্রি। তো এটাই হচ্ছে আনসার। তো দেখো সবাই বুঝলাম কিনা এটা? জি ভাইয়া এই যে বুঝছি। এল ওয়াই নেয়ার বিষয়টা আবার একটু বললেন। বুঝি নাই কোনটা কোনটা? ওই যে এল ওয়াইটা কেন নিলাম? মানে কোন জায়গায়, এখানে এখানে নাকি? না, এই যে এখানে ভাই, এই যে 2.16 বের করার সময়। 2.16 বের করার সময় এল ওয়াইটা কেন নিলাম? আচ্ছা, তো তুমি দেখো আমরা কিন্তু শিখছি যে একটা ভেক্টরকে যদি লম্ব উপাংশে যদি ভাগ করি, তো ধরো এটা হচ্ছে একটা আর ভেক্টর, তাহলে তার উপাংশ কি হয়? একটা হয় আর এক্স আর একটা হয় আর ওয়াই। আর এক্স আর আর ওয়াই জোড়া লাগাইয়া যদি আমি আর ভেক্টরটা বানাতে চাই সেক্ষেত্রে কি কাজ করা লাগে? আর এক্স তার উপর স্কোয়ার, আর ওয়াই তার উপর স্কোয়ার, এটা তো ভেক্টরই ছিল। তবে এটা না ভাই, ভাই বলতেছি তাহলে যে আমরা তো শিখলাম যে এল মানে ওয়াই অক্ষ বরাবর তো কোনো পরিবর্তন দেখবো না যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়। হ্যাঁ হ্যাঁ। এটার জন্য বলতেছি যে এল ওয়াইটা তাহলে কেন নিলাম। না না, এটা তো আমি তোমার বোঝানোর জন্য নিচ্ছি। এই যে দেখো আমি তো ভ্যালু তো ইকুয়ালি লিখছি, এই যে এল নট ওয়াই এর ইকুয়ালি তো লিখছি, তার মানে তো কোনো পরিবর্তন নাই। এই যে এল ওয়াই ইকুয়াল হচ্ছে এল নট ওয়াই, কোনো পরিবর্তন তো নাই। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি, মানে আমি ওয়াই তোমাকে অক্ষ জাস্ট বোঝানোর বরাবর জন্য যেটা ওইটা ইকুয়াল হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার ওই যে স্থির অবস্থায় থাকতে আমি ওয়াই অক্ষ বরাবর যা দেখতাম এল নট ওয়াই, গতিশীল অবস্থায় তাই দেখতেছি, এই জন্য ইকুয়াল। জি ভাই, বুঝছি। ওকে। আর হচ্ছে লাস্টে দিয়ে একটু লিখে দিবা এটা কিসের সাথে, এক্স অক্ষের সাথে, এক্স এক্সিস এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল। তো এই হচ্ছে আমার ম্যাথটা।
এটা কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আশা করতেছি সবাই এটা বুঝতে পারতো। তো আমরা হচ্ছে নেক্সটে আছে হচ্ছে এটা আছে, দেখো এটাতে কি বলা হয়েছে, 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো ব্যাস বরাবর 0.8 সি বেগে গতিশীল কোনো ব্যক্তি বৃত্তের ক্ষেত্রফল কত পরিমাপ করবে। আচ্ছা, তো তুমি একটু চিন্তা করো তো, যে ধরো একজন ব্যক্তি হচ্ছে তার, আচ্ছা আগে তার ব্যাসটা দিই, তার ব্যাস হচ্ছে ধরো এটা, তার ব্যাস হচ্ছে এটা, তাহলে ব্যাসটা তাহলে কত হবে এখানে, ব্যাসটা হবে হচ্ছে আমার এখানে 100 মিটার। দেখো 50 মিটার যদি ব্যাসার্ধ হয়, তাহলে তার যে ব্যাস সেটা হবে হচ্ছে আমার 100 মিটার। তাহলে চিন্তা করো একজন ব্যক্তি এখানে আছে, সে যদি দৈর্ঘ্য বরাবর যদি গতিশীল হয় কত বেগে, 0.8 সি বেগে, তাহলে কেউ কি বলতে পারবা যে সেই বৃত্তটাকে কিরকম দেখবে? তো ছোট দেখবে। ছোট বলতে কি, সে ছোট তো দেখবে, এটা তো আমি বুঝি। লাঠি শেপে দেখবে। দেখো এটা সেম হলো, হ্যাঁ একটু বড় লাগবে, এই যে দেখো, হ্যাঁ এটা সেম হলো। তাহলে দেখো, সে যদি এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয়, তাহলে সে কোন ডাইমেনশনটার মধ্যে পরিবর্তন দেখবে? এক্স অক্ষ বরাবর যে ডাইমেনশন, অর্থাৎ এই ডাইমেনশন। আচ্ছা, দেখো তার ব্যাস যদি এটা হয়, তাহলে তার ওয়াই অক্ষ বরাবর যদি আমরা একটা ব্যাস আঁকাই, সেটাও কত? সেটাও তো আমার 100। ওয়াই অক্ষ বরাবর তার যে ব্যাসটা সেটাও তো কত, সেটা হচ্ছে আমার এখানে 100 মিটার। তার মানে এই ব্যক্তি যদি আমার এই দিক বরাবর যদি গতিশীল হয়, তাহলে তো জাস্ট এই জায়গাটার মধ্যে চেঞ্জ দেখবে। বাট ওয়াই অক্ষ বরাবর যে ব্যাস 100 মিটার ছিল স্থির অবস্থায়, সেটার মধ্যে তো কোনো চেঞ্জ দেখবে না। তাহলে আলটিমেটলি সে আসলে যেটা দেখবে সেটা হচ্ছে, সে দেখবে বৃত্তটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর সংকুচিত হয়ে গেছে, বাট ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা সেম থাকবে। তাহলে সে স্থির অবস্থায় দেখবে হচ্ছে বৃত্ত, বাট সে যখন গতিশীল হবে সে দেখবে হচ্ছে একটা উপবৃত্ত। সবাই কি বুঝছে এটা? ভাইয়া এখানে যে বৃত্তের ক্ষেত্রফল পরিমাপ করতে বললো। না, মানে কোনো ব্যক্তি বৃত্তের ক্ষেত্রফল বলতে এইটার ক্ষেত্রফল তখন কত পরিমাপ করবে, মানে সে যখন গতিশীল হয়ে যাবে তখন কত পরিমাপ করবে, বুঝছি বুঝছো? বুঝছি। সে যখন গতিশীল হয়ে যাবে তখন তো আর এটা বৃত্ত হিসেবে দেখবে না, সে দেখবে হচ্ছে উপবৃত্ত হিসেবে। তাহলে তোমার বের করা লাগবে এই উপবৃত্তটার ক্ষেত্রফলটাই কত, সেটাই জানতে চাইছে। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো, তাহলে হচ্ছে আমার পরিবর্তন আসবে হচ্ছে জাস্ট এই জায়গাটার মধ্যে, এই যে সাদাটা হচ্ছে হলুদ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার কি, এটাকে আমি বললাম হচ্ছে এল নট, মানে 100 মিটারটা হচ্ছে এল নট, আর এটাকে ধরো বললাম হচ্ছে এল। আর এটা কিন্তু আবার এই যে ওয়াই অক্ষ বরাবর যেটা, এটা ধরো আমার এক্স অক্ষ, আর এটা ধরো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর কিন্তু 100 মিটারই থাকবে। তো চলো আমরা ইয়াটা বের করে ফেলি, যে এল, এল সমান তাহলে কত হবে, এল নট √1 - v² বাই হচ্ছে c²। তো এল নট মানে কত, 100, ইন্টু হচ্ছে এখানে আসবে হচ্ছে, এটা দেখো তো কত আসে, 1 - 0.8, তারপর হচ্ছে স্কোয়ার, কত আসে এটা? 60, 60। 60। 60। কত আসে, এটাই 60। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে, আচ্ছা আমাদের টাইম শেষ হয়ে যেতে, সাদমান তুমি একটা লিঙ্ক দিও করে, শেষ হয়ে গেছে। দেখো, তাহলে দেখো আমি এবার যখন স্থির অবস্থা ছিল আমি একটু দেখতাম কত, 100 মিটার, বাট আমি এবার এখান থেকে একটু দেখবো কত, এবার 60 মিটার দেখবো। তাহলে তুমি চিন্তা করো, উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, এলিপসের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কার কার মনে আছে? কি ছিল, পাই এ বি। বৃত্তের ক্ষেত্রে ছিল পাই আর, পাই এ বি। এ মানে কি ছিল, এই যে এই জায়গাটা ছিল এ, আর এই জায়গাটা ছিল বি। তাহলে আমার চিত্র অনুযায়ী এ কত,